দিয়ে ক্লিক করে করে কাজ করতে পারতেছি। এটাকে বলে গুই মুড, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। অনেক সময় গুই এর শর্ট বলে যে ফুল ফর্ম লেখা পরীক্ষা আসতে পারে 1 মার্কের। আর হচ্ছে সিএলআই মোড, কমান্ড লাইন ইন্টারফেস, যেটা আমরা ডস এর মধ্যে ইউজ করে থাকি। যেমন আমরা ডস লিখলাম। এই ডস কি? ডস কিন্তু নিজে একটা অপারেটিং সিস্টেম। আই ও সরি, বস লিখে বলছি, ডস। সরি, এখানে কমান্ড হবে সিএমডি, আমি ডস লিখতেছি। যেটা আমি দেখতেছি এটা একটা কমান্ড ফ্রন্ট আমরা বলতেছি, কিন্তু লাইক দ্যাট এমএস ডস, এটা সরাসরি এমএস ডসই। তো এখানে এই যে স্ক্রিনে আমরা যে লিখে লিখে কাজ করে থাকি, এই যে একটা কমান্ড দিয়েছিলাম এই ধরনের, এটা যদিও অ্যাড ইউজার, এই কমান্ড হচ্ছে লিনাক্সের। তো এখানে যে ধরনের কমান্ড দেওয়া হয়, chk dsk c, এই যে আমি একটা কমান্ড দিয়েছিলাম এখানে, এরকম এই ধরনের যে কমান্ড দিয়ে কাজ করা হয় এটাকে বলে সিএলআই মোড, কমান্ড লাইন মোড। এটা সাধারণত সবচেয়ে বেশি করা হয় স্ক্রিপ্টিং এর জন্য, যখন বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ডিভাইস অথবা আমরা যে লিনাক্সের ক্ষেত্রে দুইটা মোড আছে, এখানে ভিতরে সাধারণত উইন্ডোজের ক্ষেত্রে গুই মোডটা বেশি স্ট্রং, লিনাক্সের ক্ষেত্রে যেমন সিএলআই মোডটা সবচেয়ে বেশি স্ট্রং। এরকম কালো একটা স্ক্রিন অথবা নীল একটা স্ক্রিন একটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে লেখা হয়ে থাকে, সেটাকে আমরা বলতেছিলাম সিএলআই মোড বা কমান্ড লাইন ইন্টারফেস। অপারেটিং সিস্টেমের ধরনের মধ্যে কি আছে? ডেস্কটপ ওএস, মোবাইল ওএস, সার্ভার ওএস, রিয়েল টাইম ওএস, আরটিওএস। তো এই ডস ওএসটা হচ্ছে, ডেস্কটপ ওএসটা হচ্ছে কি, যেমন ডেস্কটপ অথবা ল্যাপটপের মধ্যে যে ধরনের অপারেটিং সিস্টেমগুলো ইউজ করে থাকে, যেমন উইন্ডোজ, ম্যাক ওএস, লিনাক্স, ইউনিক্স, এগুলি হচ্ছে ডেস্কটপ। আর মোবাইল কোনগুলি আছে, যেমন অ্যান্ড্রয়েড, আইওএস, তারপরে সিম্বিয়ান, এগুলি হচ্ছে কি মোবাইলের জন্য আমরা দেখতে পাই, এগুলো আমরা জানি। সার্ভার ওএস, এই সার্ভার ওএস এর ভিতরেও যেমন বলতেছি আমরা লিনাক্স, লিনাক্স সার্ভারের ওএস আছে, আবার ডেস্কটপ মোডও আছে, সার্ভার মোডও আছে, ডেস্কটপ মোড আছে। উইন্ডোজের ক্ষেত্রে সার্ভার উইন্ডোজ আছে, ডেস্কটপও আছে। তো সার্ভারের ভার্সনগুলো একটু আলাদা, যেমন সার্ভার হচ্ছে উইন্ডোজ 2000, উইন্ডোজ 2002, 2003, 2008, এরকম। আর যেমন ডেস্কটপ মোডের জন্য আমরা যেটা যেটা আমরা ইউজ করতে, যেমন উইন্ডোজ 10, উইন্ডোজ 11, উইন্ডোজ এক্সপি, তারপর দেখেছি আমরা উইন্ডোজ 8.1 অথবা উইন্ডোজ 8, ভিস্তা। আর সার্ভারের মধ্যে আরো দেখতেছি আমরা উবুন্টু, এরকম অনেক আছে, অনেক অপারেটিং সিস্টেম আছে। আর রিয়েল টাইম ওএস এর মধ্যে যেগুলো আছে ব্যবহৃত হয় রোবট বা ইন্ডাস্ট্রিয়াল মেশিনের মধ্যে, যেগুলো ইউজ করে রিয়েল টাইম, একদম কারেন্ট টাইমে তার কাজ করে থাকে রোবোটিক ইন্ডাস্ট্রিগুলিতে। এবার আমরা আসি অপারেটিং সিস্টেমের কার্যকারিতা ও বৈশিষ্ট্যগুলি বর্ণনা করি। কার্যকারিতা মানে ফাংশনালিটি এবং তার ফিচারগুলো নিয়ে। তো একটা অপারেটিং সিস্টেমের ফাংশন ফিচারগুলি কি কি থাকে, যেমন প্রসেস ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট, ফাইল সিস্টেম ম্যানেজমেন্ট বা ফাইল ম্যানেজমেন্ট, ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট, সিকিউরিটি প্রোটেকশন, ইউজার ইন্টারফেস, ডিভাইস ম্যানেজমেন্ট। এখন দেখেন প্রসেস ম্যানেজমেন্টের মধ্যে কি, আমরা প্রসেস ম্যানেজমেন্ট বলতেছি যে আমরা যখন কোনো একটা প্রসেস করতে বলি, আমরা যখন কোনো একটা ইনপুট দেই কম্পিউটারকে আউটপুট পাওয়ার জন্য, তখন মাঝখানে কি প্রসেস করে। এখন ইনপুট কি শুধু একটা হবে? একাধিক ইনপুট হতে পারে। যখন একটা হয় অথবা অনেকগুলি হয়, তখন সে অনেকগুলি যখন হবে, এই প্রসেসটা কিভাবে সে ম্যানেজ করবে, এই কাজটা সে করে থাকে, যে কি মাল্টিটাস্কিং আমরা বলতেছি। মাল্টিটাস্ক, টাস্ক মানে কাজ, এই কাজগুলি প্রসেস একই জিনিস। এই মাল্টিটাস্ক, অনেকগুলি টাস্কে কিভাবে সে প্রসেস করবে সেটাকে সে ম্যানেজ করে থাকে। কাকে কখন প্রায়োরিটি দিবে, কিভাবে কি হবে, কিউতে কিভাবে ফালাবে, কাকে প্রায়োরিটি দিয়ে কিউ ওভারকাম করে নিয়ে যাবে, এই সিস্টেমগুলা, কাকে কতটুকু টাইম স্লট দিবে, কাকে কত সময় কাজ করতে দিবে, জিনিসগুলা। মেমোরি ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট হচ্ছে কোন প্রোগ্রাম কতটুকু র্যাম কে ব্যবহার করবে,
কিভাবে সে মেমোরিকে বরাদ্দ করে থাকে, তার কি ভার্চুয়াল মেমোরি নিতে হবে কি নিতে হবে না, এই জিনিসগুলা সে কন্ট্রোল করে থাকে। ফাইল ব্যবস্থাপনা, ফাইল ম্যানেজমেন্ট, একটা ফাইলকে যখন আমরা তৈরি করি, যেমন কি আমরা এমএস ওয়ার্ড ডকুমেন্ট, এটা হচ্ছে ডক ফাইল, ডকএক্স ফাইল। এই ফাইলটাকে কিভাবে তৈরি করা হবে, কোথায় সংরক্ষণ করা হবে, কিভাবে রাখা হবে, এটা কি ডিলিট করে ফেলবো, কিভাবে এডিট করা হবে, এটা অ্যাক্সেস কন্ট্রোল কি হয়ে থাকে। যেমন মনে করেন আমার কম্পিউটারের ভিতরে শয়ে শয়ে ফাইল আছে, সাপোজ আমার কম্পিউটারে এখন অনেকগুলি ফাইল আছে। এই ফাইলের ভিতরে আমরা একটু দেখি অ্যাক্সেস কন্ট্রোল কিভাবে করে থাকে। আমরা কিভাবে দেখি, যেমন একটা ফোল্ডার আছে ওল্ড ফাইল, রাইট বাটন আমি ক্লিক করি, প্রপার্টিসে যাই, যাওয়ার পরে আমি এখান থেকে সিকিউরিটিতে দেখতে পারতেছি এই যেমন ক্রিয়েটর ওনার আর কি পারমিশন আছে, সিস্টেমের কি পারমিশন আছে, এই অপারেটিং সিস্টেমের কি পারমিশন, এই ইউজারের কি পারমিশন আছে, এই প্রতিটা ইউজার ধরে ধরে আমাদের পারমিশন কি দেওয়া আছে, সেই পারমিশনগুলো আমরা চেঞ্জও করতে পারি, দিতেও পারি। এই যে কন্ট্রোলটা, কাকে কি পারমিশন দেওয়া হবে না হবে সেই জিনিসটা সে কন্ট্রোল করে থাকে। তারপর হচ্ছে ইনপুট আউটপুট ব্যবস্থাপনা। ইনপুট আউটপুট ব্যবস্থা মানে কি কি ডিভাইসের মাধ্যমে সে ইনপুট নেবে, কিভাবে ইনপুট নেবে, কি কি ডিভাইসে কিভাবে আউটপুট নেবে, কোথায় আউটপুট দিবে, যেমন আমি মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি, এই জিনিসটা সে কন্ট্রোল করতেছে। ইনপুট ম্যানেজমেন্ট, আমার কাছে যে মনিটরে দেখাচ্ছে ডিসপ্লেতে সেটাও দেখাচ্ছে, এবং আপনারা যে কথা বলতেছেন তখন যে আমি শুনতে পারতেছি স্পিকার দিয়ে, সেটাও সে কন্ট্রোল করতেছে। মানে ইনপুট আউটপুট যাবতীয় সমস্ত কিছু সে ম্যানেজ করে থাকে। তারপর আছে সিকিউরিটি এবং প্রোটেকশন। এই যে সিকিউরিটি এবং প্রোটেকশনের মধ্যে অনেকটা আবার কিছু সিকিউরিটি এবং প্রোটেকশন, এখানে যে জিনিসটা আছে ফাইল ম্যানেজমেন্টের মধ্যে, যেটা বলছি রক্ষণাবেক্ষণ, নাম, ডিলেট, অ্যাক্সেস কন্ট্রোল মানে যে এই জিনিসটা, এই অ্যাক্সেস কন্ট্রোল একটা হচ্ছে, এটা শুধু ফাইলের ক্ষেত্রে বলতেছি এখন। আর এখানে সে কি করতেছে টোটাল সিস্টেমের জন্য, যেমন আমার কম্পিউটারে পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকে, অথবা কোনো কোনো ভাইরাস যদি সে আসে সেটাকে প্রোটেক্ট করার জন্য, ইলিগ্যাল অ্যাক্সেস, স্পাইওয়্যার, মেলওয়্যার, এই ধরনের জিনিস থেকে রক্ষা করার জন্য। ব্যবহারকারী ইন্টারফেস প্রদান, ব্যবহারকারী যেটা ইউজ করতেছে, যেমন আমি এটা গুই মোড ইউজ করতেছি নাকি সিএলআই মোড ইউজ করে, সেই মোডে ইউজ করলে সেই ইন্টারফেসটা সে প্রদান করে থাকে। ডিভাইস ব্যবস্থাপনা, ডিভাইস ম্যানেজমেন্ট, বিভিন্ন ধরনের হার্ডওয়্যারগুলি যে আমরা এখানে নিয়ে একসাথে কাজ করতে, সেগুলির মধ্যে সে সমন্বয় স্থাপন করা বা এই ধরনের কাজগুলি সে করে থাকে। এইটা গেল কি তার ফাংশন। এবার আসি আমরা তার বৈশিষ্ট্যগুলো দেখি, ফিচারগুলো। একটা অপারেটিং সিস্টেম কি কি বৈশিষ্ট্য থাকে? মাল্টিটাস্কিং হয়, মানে কি একসাথে অনেকগুলি কাজ করতে পারে কি পারে না। মাল্টি ইউজার, অনেকগুলি ইউজার একসাথে সাপোর্ট করতে পারে কিনা। যেমন মনে করেন আমি একটা ফাইলকে এখান থেকে শেয়ার দিয়েছি, আপনি ওইখান থেকে একটা ইউজার, সাপোজ একটা কম্পিউটার অনেকগুলি ইউজার আপনারা খুলতে পারেন, ইউজ করতে পারেন। যেমন আমার এই কম্পিউটারে কয়টা ইউজার আছে, সাপোজ এখান থেকে আমি দেখি, ম্যানেজ থেকে দেখি, লোকাল ইউজার এন্ড গ্রুপ ইউজার, এখানে আমার ইউজার আছে আগা খান, লিমা, পুষ্প, এই যে অ্যাডমিনিস্ট্রেটর ১, ২, ৩টা ৪টা, আবার গেস্ট ইউজারও আছে, গেস্ট ইউজার ইনএক্টিভ অবস্থায় আছে। তো এই যে ইউজারগুলি আছে, অনেকগুলি ইউজার আছে, অনেকগুলি ইউজারকে আমি একসাথে এখন কাজ করতেছি না, আমি সিঙ্গেল ইউজার হিসেবে কাজ করতেছি এখন। একটা ইউজারই কাজ করতেছে। কিন্তু দেখা যাচ্ছে যে আমার কম্পিউটারটা শেয়ার দেওয়া আছে। এই শেয়ারটা নেটওয়ার্ক থেকে আরেকজনে অ্যাক্সেস করতেছে, তখন অন্য একটা ইউজারকে অ্যাক্সেস করে ওই ইউজার কিন্তু সে পারমিশন দিচ্ছে। এই যে একাধিক ইউজারকে এট এ টাইমে হ্যান্ডেল করে, এটা হচ্ছে মাল্টি ইউজার প্রসেস, মাল্টি ইউজার সিস্টেম। তারপর আছে মাল্টি প্রসেসিং, মানে একসাথে অনেকগুলি প্রসেসকে সে সাবমিট করে, একাধিক প্রসেসকে একসাথে কাজ করে, ফলে এর গতি ও দক্ষতা বেড়ে যায়। টাইম শেয়ারিং, প্রতিটি প্রোগ্রাম ব্যবহারকারী নির্দিষ্ট সময় দিয়ে সিস্টেমকে ভাগ করে কাজ করা সিস্টেমটাকে, সেটাকে বলতেছে টাইম শেয়ারিং। ভার্চুয়াল মেমোরি, যখন আমাদের র্যাম, আমরা তো জানি যখন আমাদের র্যামের মধ্যে আমরা একটা প্রসেস, যদি অনেক বড় একটা প্রসেস চালাচ্ছি, যেমন আমরা ভিডিও এডিটিং করতেছি বা বড় গ্রাফিক্সের কাজ করতেছি, তখন হচ্ছে আমার হিউজ মেমোরির প্রয়োজন হয়। কিন্তু আমাদের র্যামের মধ্যে ওই পর্যাপ্ত মেমোরি যখন না থাকে, তখন কি করে সে হার্ড ডিস্ক থেকে একটা অংশ র্যাম হিসেবে ইউজ করে, বা সেকেন্ডারি ডিভাইস থেকে র্যামের মতো করে কাজ করে থাকে। তো এতে করে আমার কি, যে আমি দেখা যাচ্ছে বড় একটা কাজ মাসে, ১ মাসে বা সপ্তাহে একবার করে থাকি। তখন তার জন্য তো আমি একটা বড় র্যাম নিতে পারি না। তাহলে আমার কস্টিং বেড়ে যাচ্ছে। তখন আমরা কি করি যে
তখন যেই কাজটা করে কি কম্পিউটার ওই প্রসেসটাকে চালায় রাখার জন্য র্যামের অংশটা বাড়িয়ে দেয় কোথায় থেকে? হার্ড ডিস্ক থেকে নিয়ে নেয়, নিয়ে সে র্যাম হিসেবে কাজ করে। এই কারণে ওইটাকে বলছি যে আমরা ভার্চুয়াল মেমোরি। র্যাম কম থাকলে হার্ড ডিস্ক ব্যবহার করে মেমোরি হিসেবে কাজ করে থাকে। তো আমরা বলছি কি ভার্চুয়াল জিনিসটা কি? যার লজিক্যাল অস্তিত্ব আছে অ্যাকচুয়ালি ফিজিক্যাল কোনো অস্তিত্ব থাকে না তাদেরকে আমরা বলতেছি ভার্চুয়াল। যেমন র্যাম আসলে আমার আছে ৮ জিবি কিন্তু আমি এটাকে ১৬ জিবির মতো কাজ করতেছি। এই যে বাকি ৮ জিবি সে কি করতেছে? আসলে সে হার্ড ডিস্ক কিন্তু র্যামের মতো কাজ করতেছে। লজিক্যালি সে র্যাম, ফিজিক্যালি অ্যাকচুয়ালি হার্ড ডিস্ক, এসডিডি বা এসএসডি। এই যে জিনিসটা এটা এই জন্য বলতেছে ভার্চুয়াল মানে লজিক্যালি আছে ফিজিক্যালি নাই। পোর্টেবিলিটি অনেক ওএস বিভিন্ন হার্ডওয়্যার প্ল্যাটফর্মে চলে বিশেষ করে লিনাক্স মানে কি একটা অপারেটিং সিস্টেম বিভিন্ন ধরনের হার্ডওয়্যারে চলে সেটাকে বলতেছি কি পোর্টেবিলিটি যে অনেক ওএস বিভিন্ন হার্ডওয়্যার প্ল্যাটফর্মে চলে থাকে সেটাকে বলতে যেমন মনে করেন যে একটা অপারেটিং সিস্টেম আমার উইন্ডোজের পিসিতে চলতেছে লিনাক্সের পিসিতে চলতেছে অথবা নেটওয়ার্কে অন্য কোনো ডিভাইসে চলতেছে এই যে আলাদা আলাদা জিনিস সেটাকে আমরা বলতেছি পোর্টেবিলিটি। তারপর হচ্ছে রোবস্টিন সিস্টেমের সমস্যা হলে ওএস স্থিতিশীলভাবে কাজ করে এবং সমস্যা দ্রুত সমাধান করে। মানে বিষয়টা হচ্ছে গিয়ে যখন মনে করেন রোবস্টিন মানে হচ্ছে আগে আমাদের যে কাজটা করা হইতো যে যখন একটা অপারেটিং সিস্টেম আগের দিকে যেমন উইন্ডোজ 98 বিশেষ করে দেখতে পাইছি আমরা যে কম্পিউটারকে একটুতে একটু রিস্টার্ট শুধু রিস্টার্ট মানে কম্পিউটার যদি ১ ঘন্টা চালাইতে হয় তাহলে দুই একবার তো রিস্টার্ট দিতে হইতই অথবা যদি দিনে তো রিস্টার্ট প্রতিদিনই ২ একবার দিতে হইতো এটা একটা কমন জিনিস ছিল কিন্তু এখনকার অপারেটিং সিস্টেম বলি বা মোবাইলে বলি আমরা দেখতে পাই যে সহজে রিস্টার্ট দিতে হয় না যেটা কম্পিউটার আমি চালাতেছি কবে যে রিস্টার্ট দিচ্ছে আমার নিজেও মনে নাই কারণ কি সে কি করতো হুট করে হ্যাং করে ফেলতো সেটাকে সেই যে সিস্টেমের যে প্রবলেমটা হচ্ছে সেটা সলভ করতে পারে না কিন্তু এখনকার যেটা হচ্ছে কি সে সমস্যাটা নিজে সমাধান করে সে চালাইয়া নেয় মানে এটাকে একটা ডেডলক সিস্টেম বলতে পারেন ডেডলক সিস্টেমে পড়ে গেলে সেই ডেডলকটা কাটিয়ে উঠতে পারে না আগের অপারেটিং সিস্টেমগুলো পারতো না কিন্তু এখনকার অপারেটিং সিস্টেমগুলো সেটা পারে কাটিয়ে উঠতে পারে তো এই যে পারার যে বৈশিষ্ট্যটা এটা হচ্ছে কি এতে করেছে সিস্টেমের সমস্যা হলে ওএস স্থিতিশীল ভাবে কাজ করে মানে সে স্থিরভাবে কাজ করে হয়তো একটু স্লো হইতে পারে কাজ করে বা সমস্যা দ্রুত সমাধান করে সে আবার সামনে চলে আসে কিছুক্ষণ অপেক্ষা করতে পারে এরকম হয় তারপরও হয় কিন্তু এটা যে 100% আগের চেয়ে অনেক অনেক উন্নত হয়েছে এই জিনিসটা তাহলে আমরা দেখলাম কি এর বৈশিষ্ট্যগুলি কি মাল্টিটাস্কিং মাল্টি ইউজার সাপোর্ট মাল্টি প্রসেসিং টাইম শেয়ারিং ভার্চুয়াল মেমোরি পোর্টেবিলিটি এবং রবাস্টিং এখন আমরা আসি ওএস এর গঠন ব্যাখ্যা একটা অপারেটিং সিস্টেমের স্ট্রাকচার কিভাবে অপারেটিং সিস্টেম তৈরি হয় বা কোন লেভেলে হয় কিভাবে কাজ করে থাকে এর বিভিন্ন স্তরগুলি কি কিভাবে এটা অর্গানাইজ করা হয় সাজানো হয় কি কি ধরনের ওএস গুলি আছে আমরা দেখতে পাই যেমন দেখেন এর গঠনগুলি বিভিন্ন হয় যেমন হচ্ছে স্তরভিত্তিক লেয়ার স্ট্রাকচার থাকে মনোলিথিক সংগঠন থাকে মাইক্রো কার্নাল সংগঠন মডুলার সংগঠন ভার্চুয়াল মেশিন সংগঠন প্রথমে আমরা দেখি লেয়ার ভিত্তিক যেটা এটা খুব পপুলার যে ফুললি লেয়ার ভিত্তিক সবগুলি অপারেটিং সিস্টেম অ্যাকচুয়ালি হয় না এরকম লেয়ার ভিত্তিক যেটা আছে ইউজার যেমন আমরা যেটা ইউজ করি তারপর হচ্ছে প্রোগ্রামার ইউজার সার্ভিস এপিআই অথবা এপিআই কার্নাল সিস্টেম কল হার্ডওয়্যার এই যে লেয়ার বাই লেয়ার যে কাজ করে থাকে এটা বলছি লেয়ার্ড স্ট্রাকচার এখানে ওএস এর বিভিন্ন স্তরে ভিত্তিতে থাকে প্রতিটি স্তর নির্দিষ্ট কাজের জন্য দায়ী থাকে মানে এই প্রতিটা স্তর কি হয় আমরা পরের সেমিস্টারে বা আগে যে আপনারা যে পড়ে আসছেন ওএসআই রেফারেন্স মডেল যেমন নেটওয়ার্কের ক্ষেত্রে ওপেন সোর্স মানে এখানে অনেকটা ওই টাইপের কিন্তু এখানে একটু পার্থক্য আছে একটার সাথে আরেকটা বাইন্ডিংস আছে কিন্তু ওপেন সোর্সের ক্ষেত্রে কি কারোর সাথে কারো কোনো লেয়ারের সাথে কোনো লেয়ার ব্যাপার না যেমন ইউজার সে একটা ডিপেন্ডেন্স একটা লেভেলে থাকে সে লেয়ারে তার কাজগুলি সে করে তার জন্য সে দায়ী অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তার নিজের লেয়ারের কাজগুলি সে করে থাকে অন্য লেয়ারের দিকে সে নজরদারি কম করে ইউজার
সার্ভিস, কার্নাল, সিস্টেম কল এবং হার্ডওয়্যার তার যা যা লেয়ারে কাজ করে। এই ধরনের একটা সিস্টেমের উদাহরণ হচ্ছে গিয়ে দি অপারেটিং সিস্টেম বা DOS নামে পরিচিত। DOS আর সংক্ষেপে যদি বলা হয় Technisches Hochschul-Innovation। খুব কঠিন ওয়ার্ড বাংলাদেশীদের জন্য। মনোলিথিক সংগঠন, আর হচ্ছে মনোলিথিক সংগঠন, এটা কিন্তু শুধু দি এর ফুল অ্যাব্রিভিয়েশন, আর OS তো ফুল অ্যাব্রিভিয়েশন অপারেটিং সিস্টেমই। মনোলিথিক সংগঠন, মনোলিথিক সংগঠন কিরকম? পুরো অপারেটিং সিস্টেমটা বড় প্রোগ্রাম একত্রে কাজ করে। সম্পূর্ণ অপারেটিং সিস্টেমটা বড় প্রোগ্রামকে একসাথে কাজ করে, যেন ফাইল সিস্টেম, মেমোরি, ডিভাইস ম্যানেজমেন্ট থেকে সবগুলি একই স্তরে এসে কাজ করে থাকে। এটা হচ্ছে মনোলিথিক সংগঠন। এতে করে একটা সুবিধা হয় কি, সবাই যদি একসাথে কাজ করে তাই কাজটা দ্রুত হয়। কিন্তু সমস্যা হয় কি, যদি অনেকগুলি কাজ আছে তখন এসে সমস্যা পড়ে যায়। কারণ কি, সমস্যা হলে পুরো সিস্টেমের প্রভাব পড়ে। একটা কাজ শুধু একটা অংশে এসে কাজ করতেছে না, পুরো সিস্টেম মিলে সে কাজ করে থাকে। যেমন MS DOS বা শুধু ডসও বলতে পারেন, ইউনিক্স, তবে ইউনিক্সের প্রথম ভার্সন। এখনকার পরবর্তী ভার্সনে যে ইউনিক্সগুলি আছে সেটা আবার স্ট্রং এ লেভেলের না। মাইক্রো কার্নাল সংগঠন, মাইক্রো কার্নাল খাতে যেটা হচ্ছে, কার্নাল হচ্ছে কি একটা অপারেটিং সিস্টেমে প্রাণ ধরা হয়, প্রাণ, জীবনী শক্তি, প্রাণ। একটা অপারেটিং সিস্টেমের প্রাণ হচ্ছে কি কার্নাল। কার্নালে থাকে অপারেটিং সিস্টেমের মূল গঠনটা। যেমন মানুষের প্রাণ আমরা বলি হার্টকে, কম্পিউটার প্রাণ বলি প্রসেসরকে, একইভাবে অপারেটিং সিস্টেমের প্রাণ বলা যায় কার্নালকে। মাইক্রো কার্নাল শুধুমাত্র মূল কাজগুলা, মেমোরি, প্রসেস এবং কমিউনিকেশনস কার্নালে রাখা হয়। শুধুমাত্র মূল কাজগুলি কার্নালে রাখা হয়, বাকি কাজগুলি আলাদাভাবে অন্য মডিউলের মাধ্যমে সে সার্ভিসগুলা সম্পূর্ণ করে থাকে। সুবিধা মডুলার এবং নিরাপদ। মানে এটা ক্ষেত্রে মডুলার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। মেমোরি, প্রসেস এবং কমিউনিকেশনটা মূল কার্নাল করে থাকে, আর বাকি কাজগুলো অন্য মডিউলগুলোর মাধ্যমে সম্পূর্ণ করে থাকে। যেমন এই ধরনের অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে মিনিক্স এবং কিউএনএক্স। মিনিক্স এবং কিউএনএক্স। তারপর আমরা আছে মডুলার স্ট্রাকচার। মডুলার স্ট্রাকচার যে অপারেটিং সিস্টেমগুলি আছে, কার্নালে অনেক মডিউল থাকে যেগুলির প্রয়োজনে লোড নেয় অথবা আনলোড করা যায়। আধুনিক ওএস এ পর্যন্ত বেশি ব্যবহৃত হয়ে থাকে। এই মডুলার বেস যে ওএস এর সিস্টেমটা, এইটা প্রথম আনছে কে লিনাক্স নিয়ে আসছে, এবং লিনাক্সের কার্নালটা সম্পূর্ণ ওপেন। লিনাক্সের কার্নালটা ওপেন মানে কি, কোনো বাইন্ডিংস নাই, যে কেউ পরিমার্জন করতে পারে। সেটাকে ওপেন সোর্স করে রাখা হয়েছে, ফ্রি করে দেওয়া হয়েছে শর্ত সাপেক্ষে, যে কেউ এটাকে আপডেট করতে পারবে, তবে শর্ত হচ্ছে এটা বিক্রি করতে পারবে না। আপনি লিনাক্সের কার্নাল নিয়ে নিজের মতো করে আপনি এটাকে আপডেট পরিবর্তন করে আপনি এটা চালাতে পারেন এবং কাউকে দিয়ে দিতে পারেন, কিন্তু সেটাকে আপনি সেল করতে পারবেন না। তবে সার্ভিস বিক্রি করতে পারেন, যে আমি এটা পরিবর্তন আনছি, এই পরিবর্তন যে কেউ ইউজ করতে পারবে, কিন্তু কেউ যদি সমস্যা পড়ে সেটা আমি দেখভাল করব, সেই জন্য আমি একটা সার্ভিস নিতে পারি, কিন্তু সেল করা যাবে না। যেমন উইন্ডোজের যে কার্নাল আছে, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যত কার্নাল আছে, কোনো কার্নালই ওপেন না, সবগুলি বাইন্ডেড। এটা শুধুমাত্র মাইক্রোসফট কোম্পানি, সে শুধুমাত্র সেটাকে পরিমার্জন যা কিছু করার সমস্ত দায়ভার তার, এবং সেটা কাউকে ফ্রিও দিবে না, সে সিল করে বিক্রি করে। কিন্তু আমরা যে অপারেটিং সিস্টেমগুলো ইউজ করি, আমাদের মতো নিম্ন আয়ের দেশগুলা, গরিব দেশগুলো, আমরা যারা গরিব আছি, তারা আমরা কি করি, ক্র্যাক করে বিভিন্নভাবে এগুলো আমরা ইউজ করি। সেটা মাইক্রোসফট কোম্পানি জানে, গরিব দেখে মাফ করে দেয়। এখানে তাহলে এই মডুলার স্ট্রাকচারটা হচ্ছে কি, আধুনিক যে আমরা যে অপারেটিং সিস্টেম ইউজ করছি সেটার সিস্টেম প্রসেস। ভার্চুয়াল মেশিন সংগঠন, ভার্চুয়াল মেশিন হচ্ছে কি কিরকম, অপারেটিং সিস্টেম ব্যবহারকারীর জন্য ভার্চুয়াল মেশিন কম্পিউটার তৈরি করে একাধিক ওএস একসাথে চালানো যায়। মানে আমার যে অপারেটিং সিস্টেমটা আছে, এখন এখানে আছে উইন্ডোজ 10, আমি ইচ্ছা করলে এটার মধ্যে ভিএমওয়্যার, এই যে ভার্চুয়াল বক্স, এই ধরনের সফটওয়্যারের মাধ্যমে আরো 4-5টা বা একাধিক, মানে একাধিক বলতে পারি, একের অধিক
যতটা আমার কম্পিউটার ক্যাপাসিটি আছে আমি অপারেটিং সিস্টেম সেটআপ দিয়ে কাজ করতে পারবো। সেটা এক্সপি হোক বা উইন্ডোজ 98 হোক অথবা উইন্ডোজ 11 হোক, লিনাক্স হোক আর ইউনিক্স হোক আর উবুন্টু হোক বা দেবিয়ান হোক, যেই অপারেটিং সিস্টেমই হোক সব অপারেটিং সিস্টেম আমি চালাতে পারবো আমার এই হার্ডওয়্যার দিয়ে। আমাদের ভার্চুয়াল ভিএমওয়্যার ইউজ করে বা ভার্চুয়াল বক্স ইউজ করে একাধিক ওএস ব্যবহার করতে পারবো। সেটা হচ্ছে ভার্চুয়াল মেশিন সংগঠন বা ভার্চুয়াল মেশিন স্ট্রাকচার। তাহলে আমরা কয়টি স্ট্রাকচার দেখলাম এখানে? স্তরবদ্ধ সংগঠন বা লেয়ার্ড স্ট্রাকচার, তারপরে মনোলিথিক স্ট্রাকচার, মাইক্রোকার্নাল স্ট্রাকচার, মডুলার স্ট্রাকচার, ভার্চুয়াল মেশিন স্ট্রাকচার। এই এই সাব এই পয়েন্টটা 6.4 এটা খুব ইম্পর্টেন্ট। একটা অপারেটিং সিস্টেমের বিভিন্ন ধরনের ফান্ডামেন্টালস নিয়ে এখন কথা বলবো। যেমন হচ্ছে প্রসেস স্ট্যাটাস, মানে এখানে যে আলাদা রয়েছে প্রসেস স্ট্যাটাস, তারপরে আছে কি আমার কনকারেন্ট বা সমকালীন প্রক্রিয়া, কন্ট্রোল ব্লক, কি আছে প্রসেস কনটেক্সট, ইন্টারাপ্ট প্রসেস, তারপর হচ্ছে প্রসেস শিডিউল। এই 6টা জিনিস নিয়ে, কারণ এগুলি ইন্ডিভিজুয়াল আপনাদের শর্ট কোশ্চেন আকারে আসবে, ভেরি শর্ট, মানে অথবা আসতে পারে বিভিন্ন প্রক্রিয়ার মৌলিক ধারণাগুলি দাও। ধারণাগুলি চাইতে সাধারণত সংক্ষিপ্ত আকারে বেশি আসে। যেমন দেখেন এগুলি কি হচ্ছে, একটি প্রক্রিয়া বা প্রসেস হলো একটি চলমান প্রোগ্রামের উদাহরণ যা কম্পিউটার সিস্টেমের রিসোর্স। একটি প্রক্রিয়া হলে একটি চলমান প্রোগ্রামের যা সরি একটি প্রক্রিয়া হলো একটি চলমান প্রোগ্রামের উদাহরণ যা কম্পিউটার সিস্টেমের রিসোর্স, সিপিইউ, মেমোরি, ইনপুট আউটপুট ব্যবহার করে। নিচে সংশ্লিষ্ট উদাহরণগুলি বিস্তারিত আলোচনা করা হলো। যেমন প্রসেস স্টেট। একটা প্রসেস স্টেট মানে হচ্ছে গিয়ে আমি যখন একটা কাজ দেব, এটা টোটাল প্রক্রিয়াটা কিভাবে সে সম্পূর্ণ করে থাকে। যেমন মনে করেন কম্পিউটারের জন্য আমি একটা কাজ করি, প্রক্রিয়া তৈরি করা হয়েছে কিন্তু এখনো এক্সিকিউট করার জন্য প্রস্তুত নয়, মানে যে তার স্টেটগুলি কি, স্টেটগুলি আমরা এখান থেকে দেখি। দেখেন একটা নতুন কাজ আসার পর তাকে এডমিট করা হলো, এডমিট করলে তো সে রেডি হলো, রেডি হওয়ার পর এখান থেকে কি হবে, ইন্টারাপ্ট হলে এখানে চলে আসবে, রানিং এ আসবে, রানিং এ আসার পর আবার কি ডিসপ্যাচ হয়ে রেডিতে আসবে, রেডিতে আসার পরে দেখেন এই যে রানিং থেকে আবার কোথায় আসছে, ওয়েটিং এ আসছে, রানিং থেকে আবার টার্মিনেটে আসতেছে, কতগুলি প্রসেস কি দেখতেছেন। নিউ থেকে আসতেছে রেডিতে, রেডি থেকে আসতে পারতেছে রানিং এ, রানিং থেকে আসতেছে টার্মিনেটে, টার্মিনেট করার পর এক্সিট শেষ হয়ে গেল। আবার এই রানিং থেকে কি এখান থেকে এসে টার্মিনেটর না গিয়ে আসতে পারে কোথায়, ডিসপ্যাচে আসতে পারে, আবার আসতে পারে ওয়েটিং এ, আবার ডিসপ্যাচ হয়ে আসতে পারে কোথায়, রেডিতে, আবার রানিং এর পর ওয়েটিং এর আসতে পারে রেডিতে। নিউ থেকে আসতেছে কোথায়, রেডিতে, রেডি থেকে কোথায় আসতে পারতেছে, ইন্টারাপ্ট হলে রানিং এ, রেডি থেকে আসতে পারে রানিং এ, রানিং থেকে আসতে পারে কয় দিকে, 3 দিকে, হয় টার্মিনেটে আসতে পারে, ডিসপ্যাচ হতে রেডিতে আসতে পারে, অথবা রানিং থেকে ওয়েটিং এ আসতে পারে, ওয়েটিং থেকে আবার রেডিতে আসতে পারে। প্রক্রিয়া ব্যবস্থাপনার পরিবর্তনের ডায়াগ্রাম, এই হচ্ছে আমার পরিবর্তনের ডায়াগ্রাম গুলো। এখন আমি দেখি ইন্ডিভিজুয়াল নতুন নতুন নিউতে কি আছে, প্রক্রিয়াটি তৈরি করা হয়েছে কিন্তু এখনো এক্সিকিউটের জন্য প্রস্তুত নয়। এবার রেডি যে প্রক্রিয়াতে সিপিইউ পেতে অপেক্ষা করছে, র্যামের লোডেড, মানে র্যামের লোড হয়েছে, এখন সিপিইউ প্রক্রিয়ার জন্য সে অপেক্ষা করতেছে। চলমান বা রানিং মানে কি, সিপিইউ তে প্রক্রিয়াটি এক্সিকিউট হচ্ছে, রানিং মানে সেটা এক্সিকিউট হচ্ছে, এই যে রানিং মানে এক্সিকিউট হচ্ছে। তাহলে এই রেডি মানে কোথায় আছে, র্যামে আছে, র্যাম থেকে কোথায় আছে, রানিং এ যাওয়া মানে কি সে এক্সিকিউট হইতেছে, প্রসেসর সিপিইউ সেটা নিয়ে প্রসেস করতেছে, প্রসেস করার পর সে এক্সিট করে দিচ্ছে, মানে টার্মিনেট, কাজ শেষ, বেরিয়ে যাও, তোমার কাম শেষ। তারপর আসতেছে কোথায়, অপেক্ষা মানে ওয়েটিং, প্রক্রিয়াটি আইও বা অন্যান্য ইভেন্টের জন্য অপেক্ষা করতেছে, সেটা আইও বা ইনপুট আউটপুটের জন্য অপেক্ষা করতেছে, ইনপুট আউটপুট ডিভাইস ঠিক মতো পাইতেছে না বা সিকোয়েন্স হইতেছে তার জন্য অপেক্ষা করতেছে। এবং সমাপ্ত, টার্মিনেট, প্রক্রিয়াটি এক্সিকিউট শেষ হয়ে গেছে। এখন দেখেন, আবার দেখেন আমি এটা আবার বলি, এবার যেহেতু বলছি এখন একটু বুঝতে সুবিধা হবে আপনাদের। নতুন একটা কাজ আসছে, সেই কাজটাকে রেডি তে পাঠিয়ে দিল, সেই কাজ করার জন্য এডমিট দিল, মানে রেডিতে আসার জন্য এডমিটেড পারমিশন পাইলো, পারমিশন পাওয়ার পর সে কি হলো, সে রেডি হলো কিসের জন্য, র্যামের মধ্যে সে অবস্থান করতেছে রানের জন্য। যখন এখানে কি করলো, ইন্টারাপ্ট
কমান্ড পাইলো, সে রানের মধ্যে চলে আসলো। রানের মধ্যে যখন সে চলে আসলো, রান করার জন্য সে এক্সিকিউট চলতেছে। এক্সিকিউট হওয়ার পরে এখন এটা কোথায় যাবে? এক্সিকিউট হওয়ার জন্য সে এই টার্মিনেট মানে কি? কাজ শেষ হয়ে গেল, এক্সিট হয়ে বাহির হয়ে গেল। আবার রানিং থেকে এখানে ওয়েটিং মানে কি? সে ইনপুট আউটপুট কমপ্লিটেশন ইনপুট আউটপুটের জন্য সেখানে RAM হয়ে ইনপুট আউটপুট ডিভাইসে কিন্তু যায়। আমাকে যখন আউটপুটের জন্য মেমোরিতে মনিটরের জন্য একটা ডিসপ্লে দেখাচ্ছে, সেটা কিসের মধ্যে দেখাচ্ছে? RAM থেকে দেখাচ্ছে, সরাসরি হার্ড ডিস্ক থেকে না। ওই ডাটাটা RAM থেকে দেখায়, মানে রেডি পজিশন থেকে সে দেখাচ্ছে। রেডি পজিশন মানে RAM এর পজিশন, রানিং পজিশন মানে হচ্ছে রেডি পজিশন, RAM এর পজিশন, রানিং পজিশন হচ্ছে প্রসেসর পজিশন, এক্সিকিউশন পজিশন। ওয়েটিং মানে হচ্ছে ইনপুট আউটপুটের জন্য সে অপেক্ষা করতেছে। এই আর এখানে রানের পর আবার কিন্তু ডিসপাস হয়ে রেডিতে র্যামে মানে এক্সিকিউট হওয়ার পরে আবার র্যামে আসতে পারে। যেমন মনে করেন যে একটা প্রসেস একটা অংশ কমপ্লিট করে সে র্যামের মধ্যে পাঠিয়ে দিতে পারে। পাঠিয়ে দেওয়ার পর সে আবার কিছু ডাটা নিয়ে বা আবার শক্তিশালী হয়ে বা প্রয়োজনীয় কিছু অ্যাড হয়ে বা ডিটেক্ট হয়ে সে আবার এক্সিকিউশনের জন্য আসতে পারে। এখানে দেখেন রানিং মানে কি? প্রসেসর, এটা হচ্ছে RAM, এটা হচ্ছে ইন্টারপ্রেট র্যামের প্রসেসরে ঢুকতেছে, প্রসেসর থেকে আবার র্যামে আসতে পারতেছে। আবার যখন এটা ইনপুট আউটপুটে ডিভাইসে পাঠাবে তখন সে কি করবে? RAM থেকে ওয়েটিং এ পাঠাবে। আর যখন এই প্রসেসটা সম্পূর্ণ শেষ হয়ে যায় তখন কোথায় পাঠাবে? টার্মিনেটে পাঠিয়ে দিবে। খেল খতম। টার্মিনেট করে দিবে। এক্সিট। তাহলে নিউতে আসতেছে, রেডিতে সে র্যামের মধ্যে নিচ্ছে। ইন্টারাপ্ট হয়ে কোথায় আসতেছে? প্রসেসরে আসতেছে। প্রসেসরে এক্সিকিউট করবে। এক্সিকিউট করার পর যদি প্রয়োজন হয় সে আবার র্যামে পাঠাবে অথবা ইনপুট আউটপুটের জন্য পাঠাবে অথবা যদি কাজ শেষ হয়ে যায় তাহলে টার্মিনেট করে দিবে, এক্সিট হয়ে যাবে। এই জিনিসটা হচ্ছে প্রক্রিয়া ব্যবস্থাপনা বা প্রসেস স্টেট। নিউ, রেডি, রানিং, ওয়েটিং এবং টার্মিনেটেড। এবার আমরা আসি কনকারেন্ট প্রসেস। কনকারেন্ট প্রসেসটা কি? একাধিক প্রক্রিয়ায় একই সময়ে একাধিক প্রক্রিয়া মানে প্রসেস, একাধিক প্রসেস একই সাথে এক্সিকিউট হলে তাকে সমকালীন প্রসেস বলে। একাধিক প্রসেস মানে একাধিক প্রসেস একই সময়ে এক্সিকিউট হলে একাধিক প্রসেস যদি একাধিক প্রসেস মানে দুই বা ততোধিক একাধিক প্রসেস মানে দুই বা ততোধিক প্রসেস যদি এট এ টাইমে সম্পূর্ণ হয় তখন আমরা কি বলি? কনকারেন্ট প্রসেস বলতেছি। উদাহরণ, ওয়েব ব্রাউজার ট্যাব খোলা, মিউজিক প্লেয়ার প্লে করা, ডকুমেন্ট এডিট করা একসাথে চলতে থাকে। যেমন আমরা অনেকগুলি কাজ, অনেকগুলি প্লে, যেমন আমি কি করতেছি এখানে লিখতেছি, এখানে হোয়াটসঅ্যাপ ওপেন করে রাখছি, যদি আবার এখানে ব্রাউজার ওপেন করে রাখছি, আবার আমি কি দিয়ে গুগল মিট দিয়ে কথা বলতেছি। এই যে অনেকগুলি প্রসেস একসাথে চলতেছে, এটাই কি বলছি? কনকারেন্ট প্রসেস। চ্যালেঞ্জ, ইস্যু শেয়ারিং, ডেডলক, রেস কন্ডিশন। মানে চ্যালেঞ্জ মানে কি? বাধাটা কি? রিসোর্স শেয়ারিং, যখন আমরা রিসোর্স শেয়ার করব। ডেডলক কন্ডিশন, রেস কন্ডিশন। ডেডলক একটা কন্ডিশন আছে, ডেডলক কন্ডিশন সম্পর্কে আমরা জানবো। আর রেস কন্ডিশন মানে কি? এটা আবার এই কালার হলো কেন? রেস কন্ডিশন মানে কি? ইনফিনিটি কন্ডিশন, যার সমাধান নাই। যেমন আমি এমন একটা কমান্ড দিলাম যে কমান্ডে কোনো এন্ডিং নাই। আমি তাকে বললাম 1 2 3 থেকে এভাবে একটা চেইন 1 2 3 4 থেকে ইনফিনিটির মধ্যে যোগ করতে থাকো, বাড়াইতে থাকো। একটা লুপ দিলাম যে এক থেকে এক করে বাড়াতেই থাকো, কতক্ষণ সে বাড়াবে? এটা হচ্ছে রেস কন্ডিশন। এমন একটা কন্ডিশনে চলে গেল সেটা আর কোনো এন্ড নাই। একটা সময় এসে কম্পিউটার হ্যাং করে শেষ। এই ধরনের পরিস্থিতিকে আমরা রেস কন্ডিশন। আর ডেডলক মানে হচ্ছে কি? হ্যাং পজিশন। মানে একজন আরেকজনের জন্য অপেক্ষা করতেছে, এর ছাড়া এর পাইতেছি না, এর ছাড়া এর পাইতেছি না, এরকম আমরা ডেডলক সম্পর্কে সামনে আমাদের আরো কথা আছে, তখন বলবো। তারপর হচ্ছে প্রসেস কন্ট্রোল ব্লক, সংক্ষেপে যেটাকে আমরা হচ্ছে পিসিবি। প্রতিটি প্রক্রিয়া থেকে ওএস পিসিবিতে সংরক্ষণ করে। পিসিবিতে নির্মিত ডাটা থাকে, মানে প্রসেস কন্ট্রোল ব্লক প্রতিটা প্রসেস থেকে সেই ডাটাটাকে নিচ্ছে। নেওয়ার পর কি করে? ওই প্রসেসের ক্ষেত্রে একটা প্রসেস আইডি দেয়, যেটা ইউনিক আইডি থাকবে। প্রসেস কন্ট্রোল ব্লক এখানে নামের মধ্যে আছে, বোঝা যাচ্ছে এটা কি কাজটা করে। প্রসেস কন্ট্রোল ব্লক এই ব্লকের মধ্যে প্রসেসকে কন্ট্রোল করে থাকে। আর একটা প্রসেসকে কন্ট্রোল করতে গেলে তাকে কি করতে হবে? তার একটা নির্দিষ্ট আইডি থাকবে, তার একটা নির্দিষ্ট স্টেট থাকবে, তার একটা নির্দিষ্ট ইউনিক আইডি থাকবে।
কি স্টেটে আছে, রানিং অবস্থা আছে, রেডি না, ওয়েটিং, কোন স্টেটে সে অবস্থান করতেছে, সেই অবস্থানটা। প্রোগ্রাম কাউন্টার, যেটাকে সঙ্গে পিসি বলতেছে। পরবর্তী নির্দেশনার ঠিকানা, যেটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টার থাকতেছে। সিপিইউ রেজিস্টার থাকতেছে, এসএসসি মার বা এমবিআর ইত্যাদি মান সিপিইউ রেজিস্টার করতেছে। মেমোরি ম্যানেজমেন্ট তথ্য, পেজ টেবিল লিমিট রেজিস্টার করা, আইও স্ট্যাটাস বা অ্যাসাইন্ড ডিভাইসকে তালিকাভুক্ত করা। মানে এই জিনিসগুলির মাধ্যমে এই প্রসেস কন্ট্রোল ব্লকে কি করে, একটা প্রসেস আইডি দিচ্ছে, একটা স্টেট সে উল্লেখ করতেছে, প্রোগ্রাম কাউন্ট করতেছে, সিপিইউ রেজিস্টার করতেছে, মেমোরি ম্যানেজমেন্টের তথ্য রাখতেছে এবং ইনপুট আউটপুট স্ট্যাটাস সে অ্যাসাইন করতেছে। সেটা ইনপুটে যাবে না, ইনপুটের থেকে নেবে নাকি আউটপুটে যাবে, এর ইনপুট আউটপুট তালিকাগুলি নিয়ে ঠিক করতেছে। এবার আমরা আসি প্রসেস কনটেক্সট, প্রক্রিয়া প্রসঙ্গ। এই কনটেক্সট হলো একটি প্রক্রিয়ার বর্তমান অবস্থা বা প্রেজেন্ট অবস্থা, সিপিইউ রেজিস্টার, মেমোরি ম্যাপিং এর ওপেন ফাইল ইত্যাদি। প্রসঙ্গ পরিবর্তন, কনটেক্সট সুইচিং, যখন ওএস এর প্রক্রিয়া থেকে অন্য প্রক্রিয়ায় সিপিইউ শিফট করে, তখন পিসিবিকে প্রসঙ্গ সেভ বা কনটেক্সট সেভ বা রিস্টোর করা হয়। কনটেক্সট সেভ অথবা রিস্টোর করা হয়। ওভারহেড কনটেক্সট সুইচিং এর সময় সাপেক্ষে সিপিইউ সাইকেল নষ্ট হয়ে থাকে। এখন দেখেন প্রসেস কন্ট্রাস্টটা কি। প্রসেস কন্ট্রাস্ট হলো কি, এমন হলো একটি বর্তমান অবস্থান, মানে কারেন্ট অবস্থান, এই মুহূর্তের অবস্থানটা, প্রেজেন্ট অবস্থা যেটা খেলে, প্রেজেন্ট অবস্থানের সিপিইউ রেজিস্টার, মেমোরি ম্যাপিং এবং ওপেন ফাইল ইত্যাদি জিনিসগুলি সে দেখে এবং কনটেক্সট সুইচিং করে থাকে। ওএস এর একটা প্রক্রিয়া থেকে অন্য প্রক্রিয়া, একটি প্রক্রিয়াতে অন্য প্রক্রিয়া সিপিইউ কে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে শিফট করে। তাকে শিফট করে মানে কি, তার কাজগুলিকে শিফট করে। তখন সিপিতে প্রসঙ্গ মানে কনটেক্সট সেভ রিস্টোর করা হয়। যখন সে একটা কাজ করে থাকে, এক ধরনের কাজ করে থাকে, তখন এই সিপিইউ কে যখন অন্য কাজগুলি করা হয়, কাজ করতে তাকে শিফট করে দেওয়া হয়। তুমি এই কাজটা করে না, ওই কাজটা করতেছে, যখন শিফট করে, শিফট করলে কি করে, এই পিসিবি প্রসেস কন্ট্রোল ব্লক যে কি করে কনটেক্সটকে সেভ বা রিস্টোর করে দেয়। তারপর আমরা আসি ইন্টারাপ্ট প্রসেস। ইন্টারাপ্ট হলো একটি সিগন্যাল। ইন্টারাপ্ট মূলত একটা সিগন্যাল। যখন একটা ইন্টারাপ্ট সিগন্যাল পায়, তখন সে কি করে, বর্তমান প্রক্রিয়া থামিয়ে জরুরি কাজে মনোনিবেশ দিতে বলা হয়। মানে ইন্টারাপ্ট মানে বাধা প্রদান করা। ইন্টারাপ্ট করা মানে বাধা প্রদান করা। তাকে কি বলা হয়েছে, কম্পিউটারের সবচেয়ে বড় ইন্টারাপ্ট হচ্ছে হোল্ড করা। আর হোল্ডের সবচেয়ে বড় জিনিস হচ্ছে রিসেট, রিস্টার্ট কমান্ড। রিস্টার্ট কমান্ড হলে সবচেয়ে স্ট্রং একটা ইন্টারাপ্ট কমান্ড। সব বন্ধ করে রিস্টার্ট মেরে দেয়, সব বন্ধ করে দেয়, জায়গা স্টপ। তো এই ইন্টারাপ্ট হলো একটা সিগন্যাল প্রদান করা, যা কি সিপিইউ থেকে বর্তমান প্রক্রিয়া থামিয়ে জরুরি কাজে মনোযোগ দিতে বলে। যে এখন যে কাজটা আছে এটা বন্ধ করো, তোমার এই কাম করতে হবে না, তুমি অন্য ওই কাজটা জরুরি, ওই কাজটাতে যাও, ব্যাপারটা এরকম। আর সবচেয়ে বড় ইন্টারাপ্ট হচ্ছে পাওয়ার ফেলার, কম্পিউটার যদি পাওয়ার না থাকে বন্ধ হয়ে যাবে। সিপিইউ তে বর্তমান প্রক্রিয়া স্ট্যাটাসে পিসিবি কে সেভ করে। তারপর ইন্টারাপ্ট সার্ভিস রুটিন, আইএসআর এক্সিকিউট করে, পূর্বের প্রক্রিয়া কনটেক্সটকে রিস্টোর করে কাজ চালিয়ে যায়। ধাপগুলা। আর ইন্টারাপ্টের প্রকারভেদ কি, হার্ডওয়্যার ইন্টারাপ্ট আর একটা হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট। হার্ডওয়্যার ইন্টারাপ্টগুলি কি প্রেস এবং টাইমার। এই টাইমার মানে কি, এটা নির্দিষ্ট টাইম স্লটে ভাগ করে দেওয়া হয়, যে এত সময় পর তুমি আর কাজ করতে পারো, নতুন শিডিউলে যাও, এই ব্যাপারটা এরকম। আর হার্ডওয়্যার ইন্টারাপ্টটা হচ্ছে কি বলছি, কি প্রেস করা। কি প্রেস মানে কি, কিবোর্ড থেকে কি প্রেস করে, অথবা যে পাওয়ার সুইচের বাটনের মাধ্যমে যে প্রেস করা হয়, যেমন আমরা রিসেট বাটনে প্রেস করে আমরা যখন রিস্টার্ট দিয়ে দিই, এটা হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট। আবার পাওয়ার সুইচ বন্ধ করে দিচ্ছি, এটা হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট। সফটওয়্যার ইন্টারাপ্ট হচ্ছে সিস্টেম কল, সিস্টেমের মাধ্যমে যখন আমরা এখানে একটা কমান্ড প্রেস করি, সাপোজ সিএনডি, যদি আমরা এসএইচইউটি শাট ডি, সরি, এখান থেকে শাটডাউন লিখেও পারি। আবার দেখা যাচ্ছে আরেকটা কাজ করতে পারি কি, এখান থেকে আমরা যখন যে কমান্ডগুলি দিই সফটওয়্যারের মাধ্যমে, যে পাওয়ার অফ হয়ে যাও বা রিস্টার্ট দাও বা স্লিপ মোডে যাও, এই জিনিসটা হচ্ছে এটা সফটওয়্যার ইন্টারাপ্ট। আর যখন আমরা পাওয়ার দিয়ে দিই সরাসরি, সেটা হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট, যে রিসেট বাটনের মধ্যে প্রেস করে দিয়ে থাকি বা শাটডাউন বাটনের মধ্যে প্রেস করে দিই।
এছাড়া আরো ইন্টারাপ্ট আছে, এগুলি তো জাস্ট বললাম পাওয়ার শাটডাউন বা অথবা কিবোর্ডের মাধ্যমে দিতে পারি। যেকোনো প্রসেসরকে যেকোনোভাবে তাকে থামাইয়া দেওয়া অন্যের কাজের জন্য উদ্বুদ্ধ করা। প্রক্রিয়া শিডিউল মানে প্রসেস শিডিউল, যে তুমি ফার্স্টে যে আসবে তাকে ফার্স্ট প্রায়োরিটি দাও অথবা পরে দাও, কারো ডিমান্ড বেশি তাকে আগে দাও। এই ধরনের যে প্রসেস শিডিউলটা করা হয়, যেন ওএস নিম্নলিখিত শিডিউলে অ্যালগরিদম ব্যবহার করে সিপিইউ থেকে এর ব্যবহার অপটিমাইজেশন করে থাকে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যে আগে আসবে সে আগে সার্ভিস হবে। আর হচ্ছে রাউন্ড ড্রিবন, প্রতিটি প্রক্রিয়াকে একটি টাইম স্লাইসে ভাগ করে করা। আর প্রায়োরিটি শিডিউল, উচ্চ প্রায়োরিটি প্রক্রিয়া আগে চলে, যার প্রায়োরিটি বেশি আছে সে আগে পাবে, যে প্রায়োরিটি পরে আছে সে পরে পাবে। আর যেটা হচ্ছে রিবন প্রক্রিয়া মানে হচ্ছে রাউন্ড প্রক্রিয়া মানে হচ্ছে লুপ টাইপের। 10টা আছে, 10টা প্রসেসের ভিতরে এক নম্বর প্রসেসকে আমি 2 মিনিট দিলাম, 2 নম্বর প্রসেসকে 2 মিনিট দিলাম, এভাবে 2 মিনিট করে কাজ শেষ করতে করতে 10 নম্বরে গেল, আবার 1 নম্বর থেকে শুরু করলো, আবার 10 নম্বরে গেল। এর মধ্যে যদি কারো কাজ শেষ হয়ে তাকে বাইর করে দিচ্ছে, 5 নম্বরের কাজ সাপোজ শেষ হয়ে গেছে, তো 4 এর পরে আবার 6 চলে যাবে। তারপর দেখে যে আরেকটা প্রসেস আসলো, সে 11 নম্বরে এসে প্রবেশ করলো। এইভাবে সেই যে রাউন্ড রিবনের মতো কাজ করে। আর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যে প্রথম আসবে সে প্রথম সার্ভিস পেয়ে থাকবে। প্রায়োরিটি শিডিউল, যদি কোনো কাজ যদি হাইলি ইন্টারাপ্ট করা হয় বা ইন্টারাপ্ট দিয়ে তাকে নতুন কাজ দেওয়া হয় যার প্রায়োরিটি বেস বেশি থাকবে, তখন তার কাজটা আগে করা হয়ে থাকে, প্রায়োরিটি শিডিউল। তাইলে আমরা এখানে যে আমরা দেখলাম যে কয়েকটা জিনিস কি কি দেখলাম, এটা হচ্ছে প্রসেস স্ট্যাটাস, তারপর হচ্ছে কনকারেন্ট প্রসেস কন্ট্রোল ব্লক, প্রসেস কনটেক্সট, ইন্টারাপ্ট প্রসেস, আর হচ্ছে প্রসেস শিডিউল। এখন আমরা যেটা দেখব, অপারেটিং সিস্টেমের কাজসমূহ এবং প্রক্রিয়া নির্ধারণের কৌশলের মূল বিষয়গুলো কি। তারপর হচ্ছে ডেডলকের শেষ এই সাবজেক্টের আমাদের। তারপর আমরা বাড়ি যাব। এখন আমাদের অপারেটিং সিস্টেমের কাজ এবং প্রক্রিয়া নির্ধারণের কৌশলগুলি। তো অপারেটিং সিস্টেমের প্রধান কাজগুলি কি সেটা আমরা অবশ্য আগেও কিছু দেখেছি। প্রসেস ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট, আইও ম্যানেজমেন্ট এবং সিকিউরিটি প্রোটেকশন এবং ইউজার ইন্টারফেস। এই কাজগুলি আমরা একটু আগেই আমরা দেখেছি। এখানে তার কাজগুলো কোথায় দেখেছিলাম? এই যে প্রসেস ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট, আইও ইন্টারফেস, ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট, সিকিউরিটি প্রোটেকশন, ইউজার ইন্টারফেস এবং ডিভাইস ম্যানেজমেন্ট। জাস্ট ওই জিনিসটাই ওখানে টেবিল আকারে করা হয়েছে, এখানে একটু বেশি আকারে, যেহেতু আলাদাভাবে কোশ্চেন ভাবে তারা উল্লেখ করে দিচ্ছে, এই জন্য এখানে আলাদাভাবে তৈরি করে দেওয়া হয়েছে। আর কিছু না, সেম জিনিস। ঠিক আছে, এটা একটু দেখে নেবেন। তারপর আমরা আসি প্রসেস শিডিউলিং টেকনিক। প্রসেস শিডিউলিং টেকনিকগুলো আমরা দেখেছি একটু আগে, জাস্ট একটু আগে দেখেছি। এখানে একই জিনিস, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, রিবন, রাউন্ড রিবন এবং প্রায়োরিটি শিডিউল। এটি হচ্ছে আমার প্রসেস শিডিউল টেকনিক। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যে আগে আসবে আগে পাবে। তারপর আমরা দেখি অচল অবস্থা। অচল অবস্থাটা কি? ডেডলক পজিশন। একটা হচ্ছে অচল অবস্থা তৈরি হওয়া এবং অচল অবস্থা থেকে নিজেকে রোধ করার কৌশল। তো অচল অবস্থা হচ্ছে এমন একটা পরিস্থিতি যেখানে একাধিক প্রসেস আরেকের উপরে নির্ভর করে স্থায়ীভাবে অপেক্ষা করতে থাকে, ফলে কোনো কাজই সম্পূর্ণ করতে পারে না। মানে এমন একটা চক্রের মধ্যে আটকে যাচ্ছে, মনে করেন এ বি সি বা এ বি, এর বি থেকে নিয়ে কাজ করবে, বি এ থেকে নিয়ে কাজ করবে। তো এ বি থেকে না পারলে সে কাজ করতে পারছে, আর বি আবার এর কাছ থেকে না নিলে সে কাজ করতে পারতেছে না। এই যে একটা ঝামেলা পড়ে গেল। যেমন একটা উদাহরণ এখানে দেখেন, প্রসেস এ একটি প্রিন্ট ধরে রেখেছে এবং স্ক্যানার চায়, স্ক্যানার সে প্রিন্টটাকে চাচ্ছে। আবার বি প্রসেস কি করতেছে, স্ক্যানার ধরে রাখছে, প্রিন্টটাকে চাচ্ছে। সে প্রিন্টার চাইতেছে আর বি স্ক্যানার চাইতেছে। সরি, বলেছে, বি প্রিন্টার চাচ্ছে, এ স্ক্যানার চাচ্ছে। কারণ এ
স্ক্যান করতে পারলে প্রিন্টারটা ছেড়ে দিবে, আর বি স্ক্যানার মানে প্রিন্টার পাইলে স্ক্যানার ছেড়ে দিবে, একজন আরেকটার জন্য অপেক্ষা করতেছে। তাই এই যে একটা অবস্থান তৈরি হয়েছে, এই অপেক্ষা সারা জীবনের জন্য আটকে যাচ্ছে। মানে এর কাছ থেকে একটা ডাটা নিয়ে বি করবে, বি এর কাছ থেকে ডাটা নিয়ে সি করবে, সি আবার এর কাছ এ আবার সি এর কাছ থেকে ডাটা নিয়ে কাজ করবে। এখন বি এর কাছ থেকে পাইতেছে না, তাই সি কে দিতে পারতেছে না, সি বি থেকে পাইতেছে না, তাই একে দিতে পারতেছে না। এইভাবে একটা সার্কুলার একটা কমপ্লেক্স ওয়ার্কপয়েন্টের চক্রের মধ্যে পড়ে যাচ্ছে। একাধিক প্রক্রিয়া এমন এক চক্রে আটকে পড়ে যেখানে প্রত্যেকটি অন্যটির কাছ থেকে রিসোর্স চায়, কিন্তু কেউ রিসোর্স ছাড়ে না। এই যে একটা পরিস্থিতি তৈরি হইলে তখন সে কি করে, এটাকে এই অবস্থানে বলছে ডেডলক প্রসেস, যে একজন আরেকজনের কাছে চাচ্ছে কিন্তু সেটা ওভারকাম করতে পারতেছে না, তখন এটা ডেডলক প্রসেস তৈরি হয়। আর এই ডেডলক হওয়ার জন্য 4টা কারণ দায়ী। যদি 4টা শর্ত যদি এট এ টাইমে উপস্থিত হয়, 4টা শর্ত যদি একই সাথে দেখা দেয়, তখন এই ডেডলক পরিস্থিতি তৈরি হয়। এটা খুব ইম্পর্টেন্ট। ডেডলক থেকে একটা কোশ্চেন আসে, আপনার শর্ট হোক, ভেরি শর্ট হোক বা বড় হোক, একটা কোশ্চেন আসবেই ডেডলক থেকে। ডেডলকের থেকে কি দেখেন, 4টে শর্ত কি? মিউচুয়াল এক্সিকিউশন, না সরি, এক্সক্লুশন, মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড এন্ড ওয়েট, নো প্রিভেনশন, আর হচ্ছে সার্কুলার ওয়েট। এই 4টা যদি একসাথে ক্রিয়েট হয়, কোন সিস্টেমের মধ্যে এই 4টা প্রসেস যদি একসাথে তৈরি হয়, তখন হচ্ছে ডেডলক পজিশন হয়। আর ডেডলক পজিশন মানে কম্পিউটার হ্যাং হয়ে বসে থেকে কিছুই করতে পারে না, সে আলটিমেট একটা প্রবলেমে পড়ে যায়, আনলিমিটেড প্রবলেমে পড়ে যায়, সেটার কখনো শেষ হয় না। তখন আমাদের কম্পিউটারকে রিস্টার্ট করার প্রয়োজন হয়। আর সেটা থেকেও দূর করার উপায় আছে। আগে দেখি মিউচুয়াল এক্সক্লুশনটা কি। প্রতিটি রিসোর্স এক সময়ে কেবল একটি প্রক্রিয়া ব্যবহার করতে পারে। প্রতিটি একটি রিসোর্স একই সময়ে কেবল একটি প্রক্রিয়া ব্যবহার করতে পারে। একটি রিসোর্স এক সময়ে কেবল একটি প্রক্রিয়া ব্যবহার করতে পারে, এই ধরনের একটা প্রবলেম থাকতে হবে। একটি প্রক্রিয়া এক বা একাধিক রিসোর্স ধরে রেখে আরো রিসোর্স চায়, মানে এক বা একাধিক সে ধরে রাখতেছে, হোল্ড এন্ড ওয়েট, সে তো ধরেও রাখছে, সে আরো রিসোর্স চাচ্ছে, সে অলরেডি একাধিক রিসোর্স ধরে রাখতেছে কিন্তু আরো রিসোর্স চাচ্ছে, তার আরো রিসোর্স প্রয়োজন। এই অবস্থা, এই দুইটা অবস্থান দিতে হবে। আর হচ্ছে নো প্রিভেনশন, রিসোর্সের অন্য প্রক্রিয়ার কাছ থেকে জোর করে নেওয়া যায় না। রিসোর্স অন্য প্রক্রিয়ার কাছ থেকে জোর করে নেওয়া যায় না মানে কি, নো প্রিভেনশন মানে সে জোর করে জোরাজুরি করতে পারবে না। সে তার মনে করেন যে হোল্ড এন্ড ওয়েট আছে, একাধিক প্রক্রিয়া তার রিসোর্স ধরে রাখতেছে এবং আরো রিসোর্সে চাইতেছে, কিন্তু চাওয়ার মতো তার কি শক্তি নাই, চাইতেছে কিন্তু তার জোর নাই। সে জোর করে যদি আরেকজনের কাছ থেকে নিতে পারতো, তাহলে কি কাজটা শেষ হয়ে যেত, তাহলে অচল অবস্থা থাকতো না। তারপরে সার্কুলার ওয়েট, একাধিক প্রক্রিয়া একটি চক্র বা সার্কেল তৈরি করে, যেখানে প্রতিটি প্রক্রিয়া অন্যটি রিসোর্স চায়, প্রতিটি প্রক্রিয়া অন্যটি রিসোর্স চায়। এই 4টা যদি একসাথে যদি প্রবলেম হয়, তখন আমরা কি করতেছি, বলতেছি অচল অবস্থা বা ডেডলক বলতেছি। এই 4টা প্রসেস একসাথে হইতেই হবে। আর প্রথমে যে ডেডলক কাকে বলে, এই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। একাধিক প্রক্রিয়া এমন এক চক্রে আটকে পড়ে যেখানে প্রত্যেকটি অন্যটির কাছ থেকে রিসোর্স চায়, কিন্তু কেউ রিসোর্স ছাড়ে না। আর অচল অবস্থার জন্য 4টা শর্ত: মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড এন্ড ওয়েট, নো প্রিভেনশন এবং সার্কুলার ওয়েট। এখন এই অচল অবস্থা থেকে, এই যে নিচে দেখেন, এই 4টি শর্ত একসাথে পূরণ হলেই অচল অবস্থা ঘটে। আর এই অচল অবস্থা থেকে বাহির হওয়ার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমাকে কয়েকটা কাজ করতে হবে: ডেডলক প্রিভেনশন, ডেডলক অ্যাভয়েডেন্স, ডেডলক ডিটেকশন অ্যান্ড রিকভারি, ইগনোর ডেডলক। এই কাজগুলি, এই কৌশলগুলি আছে, এক একটা কৌশল, 1টা 2টা 3টা 4টা, এই 4টা কৌশল অবলম্বন করে আমরা এখান থেকে মুক্তি পেতে পারি। 4টির অন্তত একটি বাদ দিয়ে অচল অবস্থা রোধ করা, মানে এই 4টার মধ্যে যে কোনো একটাকে বাদ দিয়ে আমার এই অচল অবস্থাকে দূর করতে পারি, সেটা হচ্ছে ডেডলক প্রিভেনশন। তা হচ্ছে ডেডলক অ্যাওয়ারনেস, সিস্টেমের কোনো অবস্থায় অচল অবস্থা ঘটবে কিনা তা আগে হিসাব করা। মানে আমি যখন কোনো প্রোগ্রাম বা কোনো কিছু লেখলাম, লেখার পরে কোনো প্রোগ্রামার যখন প্রোগ্রাম লিখবে বা কোডার যখন কোডিং করবে, অথবা কোনো প্রসেস এক্সিকিউট করার পরিস্থিতি তৈরি হবে,
তখন আমরা আগে থেকে চিন্তা করে দেখা যে এই ৪ টা একসাথে আমাদের অচল অবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা দেখে আগের থেকে চিন্তা ভাবনা করে তৈরি করা। আর হচ্ছে ডেডলক ডিটেকশন এবং রিকভারি, অচল অবস্থা ঘটার পর তা চিহ্নিত করা এবং পুনরুদ্ধার করা। যে অচল অবস্থায় ঘটে গেলে তখন তাকে চিহ্নিত করা এবং সেখান থেকে বাহির হওয়া, রিকভার করা। যেমন এক অচল অবস্থায় ঘটে গেছে, আমি দেখলাম যেটা অচল অবস্থায় ঘটে গেছে আমার কোনো প্রোগ্রাম বা কোনো সফটওয়্যারের মাধ্যমে অপারেটিং সিস্টেমের মধ্যে আমার কোনো একটা অচল অবস্থা হইছে। এই অচল অবস্থা যখন তৈরি হয়েছে তখন এখান থেকে বাহির করার জন্য আমার কি করতে হবে? সে সফটওয়্যারকে আপডেট করতে হবে, সেটা রিকভারি করতে ঠিক করতে হবে। তারপর হচ্ছে ইগনোর ডেডলক। ছোট সিস্টেমে অনেক সময় এটিকে উপেক্ষা করা হয়। যেমন উইন্ডোজ ইগনোর করে কখনো, কখনো। মানে আমরা অনেক সময় যখন অনেক প্রসেস চলে তখন আমাদের একটা ডায়ালগ বক্স আসে, আসার পর আমরা কি করি? ইগনোর করি। এই ইগনোর করে যখন আমরা এরকম দেখি কখন? যখন আমরা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটার সেটআপ দিতে চাই, কিন্তু ওই অবস্থায় আমার আরেকটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার রানিং চলতে থাকে। তখন আমাদের এই প্রবলেমটা আমরা দেখতে পাই যে আমাদের একটা প্রিভেনশন আসে, তখন বলছি ইগনোর। একটা মেসেজ ডায়ালগ বক্স আমাদের সামনে আসে, তখন আমরা এটা ইগনোর করে দেই। ইগনোর করে দিলে কি হইছে? তখন বাকি কাজটা চলতে থাকে। তাহলে আমাদের ডেডলক প্রতিরোধ করার জন্য কয়টা অবস্থা আছে? ডেডলক প্রিভেনশন, ডেডলক অ্যাভয়েডেন্স, ডেডলক ডিটেকশন অ্যান্ড রিকভারি, ইগনোর ডেডলক। তো ডেডলক প্রিভেনশনটা আমরা কি বলছি? ৪ টি শর্তের। এখানে যে ৪ টা শর্ত আমার ডেডলক পরিস্থিতির জন্য দায়ী, ৪ টা শর্ত এট এ টাইমে যখন কোনো সিস্টেমে ঘটে তখন হচ্ছে ডেডলকটা হয়। এই ৪ টা থেকে যেকোনো একটাকে আমরা বাদ দিতে পারি। বাদ দিয়ে অচল অবস্থা রোধ করা, ডেডলক এভিডেন্স, আমরা আগে থেকে চিন্তা করা কোনো প্রোগ্রাম তৈরি করার জন্য যে ডেডলক হচ্ছে কিনা সেটা দেখা, এবং আরেকটা হচ্ছে ডেডলক ডিটেকশন এবং রিকভারি। অচল অবস্থা যখন হয়ে যায়, যখন আমার অচল অবস্থা হয়ে গেল তখন আমাদের কি করা? সেখানে যাতে পূর্ববর্তীতে না হয়, পুনরায় যেন না হয় সেটার জন্য আমাদের ওই পয়েন্ট ফাইন্ড আউট করে যে প্রবলেমগুলো সেটাকে সলভ করা। ইগনোর ডেডলক ডেডলক সরি ইগনোর ডেডলক। ছোট সিস্টেমে অনেক সময় এটিকে উপেক্ষা করা হয়, যেমন উইন্ডোজ ইগনোর করে কখনো কখনো এই কাজটা চালিয়ে নেওয়া হয়। আমাদের তারপর আছে আমরা ভার্চুয়াল মেশিন এবং মেশিনের ধারণা। ভার্চুয়াল মেশিনটা, ভার্চুয়াল শব্দের যে অর্থটা আমরা বলছিলাম প্রথমে, যেটা বলছিলাম এটা হচ্ছে ভার্চুয়াল মেমোরি, এবং এটাও খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট টপিকস। এইগুলি মার্ক করে দিই, এখনকার যুগের জন্য যেটাই বলেন না কেন খুবই ইম্পর্টেন্ট। ভার্চুয়াল মেশিন এবং ভার্চুয়াল মেমোরি এবং মেশিনের ধারণা। ভার্চুয়াল মেশিন, ভার্চুয়াল মেমোরি কি সেটা আমরা একটু আগেও আমরা কয়েকবার বলেছিলাম যে আমরা যখন এটা ভার্চুয়াল, এই যে মেমোরি হলো এমন একটি কৌশল যা কম্পিউটার র্যাম এর সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বড় প্রোগ্রাম চালানোর সুবিধা দেয়। এটি এমন একটি ব্যবস্থা যেখানে হার্ড ডিস্কের কিছু অংশ র্যামের মতো ব্যবহার করে থাকে। এবং ভার্চুয়াল সম্পর্কে আমি বলছিলাম যে যার লজিক্যাল অস্তিত্ব, ফিজিক্যাল কোনো অস্তিত্ব নাই, সেটাকে আমরা বলতেছিলাম ভার্চুয়াল। আর যখন আমরা কোনো বড় প্রোগ্রাম পরিচালনা করে থাকি তখন আমার র্যাম যেহেতু অল্প স্বল্প, তখন কি করি আমরা? সেকেন্ডারি স্টোরেজ মানে এসএসডি অথবা হার্ড ডিস্ক থেকে অথবা এইচডিডি থেকে একটা অংশ নিয়ে র্যামের মতো করে কাজ করে আমার ওই কাজটা পরিচালনা করার জন্য সহায়তা করে থাকি। ওই যে অংশটা নিয়ে থাকি সেটাকে আমরা বলি ভার্চুয়াল মেমোরি অথবা সোয়াপ মেমোরি। ভার্চুয়াল মেমোরির মূল বৈশিষ্ট্য: অন্তর্নিহিত র্যামের চেয়ে বেশি মেমোরি ব্যবহার সম্ভব হয়। মানে আমার যে র্যাম আছে তার চেয়ে বেশি মেমোরি ব্যবহার করতে পারি। প্রোগ্রামের পুরো অংশ র্যামে না রেখে এও চালানো যায়। মানে প্রোগ্রামের পুরো অংশ র্যামের মধ্যে না নিয়ে, যদি আমি প্রোগ্রামের পুরো অংশটা যে র্যামে নিয়ে নিই তাহলে কি হয়? র্যামের জায়গাটা নষ্ট হয়ে যায়। তাহলে আমরা একাধিক যেহেতু মাল্টিটাস্কিং যখন কাজ করে থাকি, যে অনেকগুলি প্রোগ্রাম যখন রান করে থাকি তখন কি হয়? তার জন্য জায়গা পাওয়া যায় না। এজন্য আমরা পুরো অংশটা র্যামের মধ্যে না নিয়ে এসএসডির মধ্যে বা হার্ড ডিস্কের মধ্যে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসে রেখেও কাজ করতে পারি। মেমোরির দক্ষ ব্যবস্থাপনা সুরক্ষা প্রদান করে থাকে। প্রোগ্রামের অংশগুলোর প্রয়োজন অনুযায়ী র্যামে আনা হয়, এবং এটা হচ্ছে ব্রেকের আছে ডিমান্ড পেজিং, মানে হচ্ছে যখন প্রয়োজন হয় তখন আনা হয়, যখন প্রয়োজন হয় না তখন আনার প্রয়োজন নাই। কিভাবে কাজ করে এই ভার্চুয়াল মেমোরিটা? কিভাবে কাজ করে? যখন কোনো প্রোগ্রাম রান করা হয়, যেমন মনে করুন মাইক্রোসফট এই যে অ্যাডোবি প্রিমিয়াম আমি ওপেন করলাম, অ্যাডোবি প্রিমিয়ার যখন আমি ওপেন করলাম, রান করলাম, তখন আমার কি করা লাগবে? কোনটা প্রোগ্রাম রান করে তখন তার কিছু অংশ র্যামের মধ্যে লোড নেয়। যখন আমার র্যামের মধ্যে জায়গা কম থাকে, স্বল্প থাকে, তখন কি হয়?
একটা পেজ ফল্ট ঘটে এবং সেই অংশটি ডিস্ক থেকে র্যামে আনা হয়। একটা পেজ ফল্ট মানে কি, সে পাচ্ছে না, জায়গা নাই, সে এটা এরকম একটা ইনস্ট্রাকশন আসে, তখন সে কি করে, এই সেই অংশটি ডিস্ক থেকে র্যামে আনা হয়, বা সেই অংশটি, যে অংশটা পেজ ফল্ট ঘটে সেটা থেকে সে ডিস্ক থেকে, মানে বলতে এখানে এসএসডি বা সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস বা হার্ড ডিস্ক, ওইখান থেকে র্যামের মতো করে নিয়ে ইউজ করা হয়, র্যামের মতো করে সেটাকে ইউজ করে। এখানে পুরো প্রোগ্রাম না লোড করেও কাজ চালানো যায়। এখানে পুরোটা প্রোগ্রাম যদি র্যামের মধ্যে লোড না নিয়েও সে কাজটা করতে পারে, কারণ ওই যে হার্ড ডিস্কের ওই অংশটা সে ইউজ করে থাকে। ভার্চুয়াল মেমোরি ব্যবস্থাপনার উপাদান। পেজিং, মেমোরিকে সমান আকারে ব্লকে ভাগ করা হয়। পেজ টেবিল, ভার্চুয়াল অ্যাড্রেস এবং ফিজিক্যাল অ্যাড্রেসের ম্যাপিং রাখা হয়। সোয়াপ স্পেস, এই যে সোয়াপ স্পেস যেটাকে বলা হয়েছে, মানে হার্ড ডিস্ক থেকে যে অংশটা ভার্চুয়াল মেমোরি হিসেবে ইউজ করে সেটাকে বলে সোয়াপ মেমোরি বা সোয়াপ স্পেস। ডিস্কে সংরক্ষিত অতিরিক্ত অংশ যা মেমোরি ভরে গেলে ব্যবহার করা, সেটাকে বলছে সোয়াপ ডিস্ক বা সোয়াপ মেমোরি, সোয়াপ স্পেস। তো এইটাকে কি করা হয়, ভার্চুয়াল মেমোরিতে ব্যবস্থা হচ্ছে প্রতিটা মেমোরি অংশগুলো ব্লক আকারে, মানে পেজ আকারে ভাগ করা হয়, কাজ করা হয়। তা আমাদের যত ল্যাপটপ এবং হার্ড ডিস্ক আছে, আমাদের মূলত যে আমরা যে র্যামগুলি ইউজ করে থাকি, অথবা আমাদের যেই বিভিন্ন ধরনের ফটো এডিটিং বা এসবে যে কাজ করা হয়, বা অথবা ভিডিও এডিটিং এর কাজ করা হয়, অথবা যে বিভিন্ন প্রোগ্রামগুলো অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো নিয়ে কাজ করে, আসলে এগুলি যখন এক্সট্রাক্ট করা হয়, প্রত্যেকটা আমাদের কম্পিউটার জিপ আকারে থাকে, মানে কম্প্রেস আকারে থাকে। যখন এটা এক্সিকিউশনে যায় তখন কিন্তু এটা এক্সট্রাক্ট হয়ে যায়, মানে ফুল একদম আনকোড হয়ে যায়, একদম বিট টু বিট। তখন কিন্তু আমাদের অ্যাকচুয়ালি র্যামের মধ্যে যে স্পেস, সেই স্পেসে কখনো এটা হয় না, চালাতে পারে না, ম্যাক্সিমাম সফটওয়্যার চালাতে পারে না, আমাদের হার্ড ডিস্ক থেকে নিয়ে কাজ করা হয়। যখন আমাদের বেশি জায়গা প্রয়োজন হয়, তখন এটাকে বিভিন্ন পেজ ব্লকারে ভাগ করে তখন ওই হার্ড ডিস্কে রেখে সেই কাজগুলি সম্পূর্ণ করে থাকে। এই যে সিস্টেমটা, এটাই আমরা বলতেছি ভার্চুয়াল মেমোরি, তার কাজের পদ্ধতি। এবার আসি আমরা ভার্চুয়াল মেশিন। ভার্চুয়াল মেশিন বলতে আমরা বুঝাতেছি একটা কম্পিউটার সিস্টেমকে। ভার্চুয়াল মেশিন বলতে এখানে বোঝানো হয় কম্পিউটার সিস্টেম একটি হার্ডওয়্যার সফটওয়্যার সমন্বিত ঘটিত, যা ইনপুট আউটপুটে তৈরি করা হয়। মানে আমার যে কম্পিউটারটা যেটা আছে, আমি ইউজ করতেছি যেটা, এই কম্পিউটার যত ধরনের বৈশিষ্ট্য আছে, যা করতে পারি, অ্যাকচুয়ালি সবই ওখানে প্রয়োজন হয়, বাট টোটালটাই ভার্চুয়ালি। মানে যার ভার্চুয়াল বলতে আমরা যেটা বলতেছি কি, যার লজিক্যাল অস্তিত্ব আছে, ফিজিক্যাল কোনো অস্তিত্ব নেই, সেটাকে বলতেছি ভার্চুয়াল। মেশিনের ধারণা, মেশিন বলতে বোঝায় যেখানে বোঝানো হচ্ছে কম্পিউটার সিস্টেম, এটি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে গঠিত, যা ইনপুট নিয়ে আউটপুট তৈরি করা হয়ে থাকে। মানে ইনপুট নেই, তারপর প্রসেস হয়, আউটপুট আমরা পেয়ে থাকি। দুই ধরনের মেশিন, অ্যাকচুয়াল মেশিন, মানে আমাদের যে ফিজিক্যাল যে মেশিনটা আছে, আমি যে কম্পিউটার আছে, এটাকে আমরা বলতেছি এটা ফিজিক্যাল মেশিন বা অ্যাকচুয়াল মেশিন, যেখানে সিপিইউ থাকতেছে, র্যাম থাকতেছে, হার্ড ডিস্ক থাকতেছে, মাদারবোর্ড থাকতেছে, প্রসেসর থাকতেছে। সিপিইউ মানে প্রসেসর, মানে কিবোর্ড, মাউস সব থাকতেছে। এবং ফিজিক্যাল ডিভাইসে সরাসরি বিদ্যুৎ ও ইলেকট্রনিক্সের ব্যবস্থা করা হয়েছে, এখানে কারেন্টের কানেকশন দেওয়া হয়েছে, এখানে সাথে একটা মনিটর ইউজ করা হয়েছে। আর ভার্চুয়াল মেশিন বা ভিএম, যেগুলো আমরা ভিএমওয়্যার সফটওয়্যার ইউজ করে, যে আমরা যে একটু আগে কথা বলেছিলাম, যে যখন ধরেন প্রথম দিকে যে কম্পিউটার অপারেটিং সিস্টেমের প্রকারভেদের মধ্যে আমরা দেখতেছিলাম এই যে ভিএমওয়্যার এবং ভার্চুয়াল বক্স, আরো কিছু সফটওয়্যার আছে। এটা এক্সাম্পল স্বরূপ এই ভিএমওয়্যার, এইসব সফটওয়্যার দিয়ে, ভার্চুয়াল মেশিন সফটওয়্যার বা এই ধরনের সফটওয়্যার দিয়ে কাজগুলি করা হয়। এটা কি ভার্চুয়াল মেশিন কি, সফটওয়্যারের উপর নির্ভরশীল একটি অনুকরণ, সিমুলেশন, যা একটি বাস্তব মেশিনে কাজ করে থাকে। এটি একটি অ্যাকচুয়াল মেশিন এর উপর চলে এবং আলাদা ওএস চালানিত করা হয়। ভার্চুয়াল বক্স, ভিএমওয়্যার, হাইপার ভি, আমি সবচেয়ে বেশি হাইপার ভিটা ইউজ করেছি, এখনো করি। হাইপার ভি, ভিএমওয়্যার, আমি তিনোটাই ইউজ করেছি, তবে সবচেয়ে বেশি হাইপার ভি ইউজ করা হয়েছে, তারপর ভিএমওয়্যার, ভার্চুয়াল বক্স খুব কম, 1 থেকে 2 বার ইউজ করা হয়েছে। প্রত্যেকটা সফটওয়্যারই খুবই ভালো, যেটাতে ইউজফুল। এটাতে কি করা হয়েছে, আমার যে এটা ফিজিক্যাল কম্পিউটার আছে, এটার মধ্যে কি আছে, সিপিইউ আছে, র্যাম আছে, হার্ড ডিস্ক আছে, মাদারবোর্ড আছে, সব কিছু আছে। আমি আলাদা কারেন্ট সাপ্লাই দিচ্ছি,
আলাদা মনিটর আছে, কিবোর্ড আছে, সবকিছু আছে। এখন ভার্চুয়াল মেশিনটা কি হয়, এইটার ভিতরেই আমি আলাদা সফটওয়্যার দিয়ে এখানে আলাদা অপারেটিং সিস্টেম চালাইতেছি, আবার আলাদা অপারেটিং সিস্টেম চালাতেছি। ওই অপারেটিং সিস্টেমে আমার যে এখানে র্যাম আছে, সেই র্যাম থেকে কতটুকু দিতেছি, আমি ৪ টা অপারেটিং সিস্টেম আছে, ৪ টা অপারেটিং সিস্টেমে কিছু, কিছু করে র্যাম বরাদ্দ করতেছি। মূল র্যাম থেকে। অ্যাকচুয়ালি কি বরাদ্দ করতেছি? লজিক্যালি দিচ্ছি। যেমন আমার আছে ৮ জিবি। একটা অপারেটিং সিস্টেম সেটআপ দিলাম। সেটআপ দিয়ে বললাম যে, "তুমি এখানে ২ জিবি ইউজ করবা র্যাম।" আমার একটা অপারেটিং সিস্টেম দিলাম। এখানে কোর, কতটুকু কোর আমি তাকে দিব, প্রসেসরের কতটুকু অংশ ইউজ করতে দিব, হার্ড ডিস্কের কতটুকু বরাদ্দ করব, র্যাম থেকে কতটুকু বরাদ্দ করব। ওইভাবে সেটা ডিপেন্ড করে কোন অপারেটিং সিস্টেম আমি ইউজ করতেছি এবং ভার্চুয়াল মেশিন হিসেবে, এবং ওই ভার্চুয়াল মেশিনের মধ্যে আমি কি কাজগুলি করব তার উপর ডিপেন্ড করে আমি হার্ডওয়্যারের এই জিনিসগুলো তাকে আমি ইউজ করতে দিব। এই যে জিনিসটা, এটাকে বলতেছি আমরা কি? ভার্চুয়াল মেশিন। সফটওয়্যার নির্ভর করা একটা অনুকরণ, মানে অনুকরণ বা সিমুলেশন, যা একটি বাস্তব মেশিন কাজ করে। এটি একটি অ্যাকচুয়াল মেশিনের উপর চলে এবং আলাদা ওএস চালাতে পারে। উদাহরণস্বরূপ ভার্চুয়াল বক্স, VMware, Hyper-V। ভার্চুয়াল মেশিনের বৈশিষ্ট্য, একাধিক VM এর একসাথে একটি মেশিনে চালাতে পারে। প্রত্যেকটি ভার্চুয়াল মেশিন আলাদা ওএস ও সফটওয়্যার চালাতে পারে। মানে এই যে অপারেটিং সিস্টেম তৈরি করা হয়েছে, ওই অপারেটিং সিস্টেমের ভিতরে আবার আমার এই যে এখন যে আমি যে Windows 10 ইউজ করতেছি, এটার ভিতরে আবার কি করতেছি? দেখেন নিচেই দেখা যাচ্ছে যে Copilot, তারপরে আছে ইন্টারনেট এক্সপ্লোরার, এর মধ্যে Edge, তারপরে আছে আপনার এই যে FS Capture, MS Word, WhatsApp, Outlook, Google Chrome, আইসক্রিম স্ক্রিন রেকর্ডার, টেলিগ্রাম, এক্সেল, ক্যালকুলেটর, এই যে কতগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে, আরো আছে অনেক। তো এরকম আমি ওই ভার্চুয়াল মেশিনের মধ্যে এরকম অপারেটিং অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমি সেটআপ দিয়ে সেম কাজটা করতে পারি। প্রতিটি ভিএম এর আলাদা ওএস সফটওয়্যার চালানো করা হয়, টেস্টিং, ডেভেলপমেন্ট এবং সিকিউরিটি স্যান্ডবক্সে ব্যবহৃত করা হয়। আর আমি নরমালি ইউজ করতে ভার্চুয়াল মানে VMware দিয়ে বা Hyper-V দিয়ে যে সফটওয়্যারগুলো ইউজ করি, এগুলি হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের সার্ভার বা বিভিন্ন ধরনের সফটওয়্যারের জন্য পরীক্ষা-নিরীক্ষা করার প্রয়োজন হয়ে থাকে। তখন আমি ওইটা করে থাকি। কারণ আমি তো বারবার আমার এই অপারেটিং সিস্টেমকে নষ্ট করব না। এখানে আমি কাজ করার পর আমি যদি এটাকে নষ্ট করে ফেলি, তখন কি হবে? আমাকে আবার অপারেটিং সিস্টেম এখানে সেটআপ দেওয়ার প্রয়োজন হবে। আমার পুরা সেটিংটা নষ্ট হয়ে যাবে। দেখেন আমার এখানে ভিতরে যদি আমি সিম্পলি এখানে দেখাই, দেখেন আমার এই যে উপরে বারগুলি কি পরিমাণে আছে, এই পাশে দিয়ে কি পরিমাণে আছে, আমি এই যে নিচের দিকে আরো আছে। যদি আমি এই যে অপারেটিং সিস্টেম নতুন করে দেই, তাহলে কি হবে? আমার শুধুমাত্র একটা সিম্পল এখানে দেখালাম যে সেটিংটা আছে। টোটাল কম্পিউটারের ভিতরে আমার হিউজ একটা আমার পার্সোনাল সেটিং আছে। যদি আমি এটা নষ্ট হয়ে যায় অপারেটিং সিস্টেমটা, তাহলে কি করতে হবে? আমরা যে এই অপারেটিং সিস্টেমটা দিয়েছি প্রায় আমার ৪ বছর তো হইছেই। যে উইন্ডোজটা দেওয়া আছে, এর মধ্যে আমি কোনো উইন্ডোজ দেই নাই। কারণ এই সেটআপটা আবার করতে গেলে আমার ২-৩ মাস সময় লাগবে। কিন্তু আমি যদি সেই প্র্যাকটিসটা আমি যদি আলাদা ভার্চুয়াল মেশিনে করতে পারি, তাহলে কি হয়? আমার অনেক সময় নষ্ট হয়ে গেল, ফালায় দিলাম, আরেকটা মেশিন সেটআপ দিয়ে নিলাম। সেটা সর্বোচ্চ ৫ থেকে ৭ মিনিট সময় লাগবে। ওইটার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। আবার নতুন করে কাজ করতে পারলাম। কোনো সমস্যা নেই। কিন্তু এইখানে এই কারণেই সাধারণত ভার্চুয়াল মেশিনগুলিতে আমার সুবিধা হয়। এছাড়াও আরো সুবিধা আছে, শুধুমাত্র যে টেম্পোরারি কাজের জন্য সেটা না, এবং পার্মানেন্ট কাজের জন্য ভার্চুয়াল মেশিন অনেক কাজ করে। তাহলে আমরা এখানে দেখলাম কি? ভার্চুয়াল মেমোরিতে এবং ভার্চুয়াল মেশিন সম্পর্কে। এটা খুবই ইম্পর্টেন্ট টপিকস। আমাদের মোটামুটি জিনিসটা শেষ হয়ে গেছে। কম্পিউটার ফান্ডামেন্টাল অপারেটিং সিস্টেম। এখানে আমরা আপনাদের কি শীটগুলি দেওয়া হয়েছে? আপনার শীটগুলি অবশ্যই পড়েছেন নাকি? পড়ছেন? আল্লাহ জানে। জি স্যার, কিছু কিছু দেখছি। কিছু, কিছু দেখছেন? কিছু, কিছু দেখলে হবে না তো, পরীক্ষা তো বেশি বাকি নাই। এবং এই চ্যাপ্টারটা খুব সহজ। আপনাদের সেমিস্টারে ২ টা চ্যাপ্টার খুবই সহজ আছে। একটু এটা বুঝার আছে এখানে যদিও কিছুটা। আইসিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন, সেটাও ইম্পোর্টেন্স। প্রত্যেকটা চ্যাপ্টারই ইম্পোর্টেন্ট। বাট স্যার এইটা হ্যাঁ, বিগত সালের কোশ্চেন পাওয়া যাবে? হ্যাঁ, বিগত সালের কোয়েশ্চেনগুলি আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়েছিলাম। আপনারা কি মনে লিঙ্কটা পেয়েছিলেন? জি স্যার, একটা Google Drive এ দেখছিলাম। একটা লিঙ্ক দিয়েছিলাম। Google Drive এর ওই লিঙ্কের মধ্যে ঢুকলে আপনারা দেখেন কোয়েশ্চেন নামে একটা ফোল্ডার আছে।
এই লিঙ্কটা আপনাকে দিয়েছিলাম আপনাদেরকে, সরি এটা না, এই লিঙ্কটা দিয়েছিলাম। এই লিঙ্কের মধ্যে দেখেন কোশ্চেন নামে একটা ফোল্ডার আছে এবং প্রতিটা সফটওয়্যার একটা করে বিগত 1 বছরেরটা দিয়েছি। আর আরো কিছু আমি দেখি কালেক্ট করতে পারলে আপনাদেরকে রিসেন্টলি দিব। জি স্যার, তাহলে খুব উপকৃত হইতাম। হ্যাঁ, এবং আমি চাচ্ছিলাম যে এটা শেষ হয়ে গেল, নেক্সট ক্লাসে আমি পুরো সফটওয়্যার পুরো সাবজেক্ট নিয়ে, এটা হচ্ছে আইসিটি। একটা জিনিস আপনি দেখেন যে ওএমআর এবং ওসিআর এর মধ্যে পার্থক্য লেখো, এটা কিন্তু আমি কোশ্চেন বাইর করছি আইসিটি কোশ্চেন, আইসিটি এন্ড অ্যাপ্লিকেশন। আপনার সাবজেক্টের নাম কি? আইসিটি এন্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। তো এখানে দেখেন আপনার যে স্ক্যানার কাকে বলে, তারপরে আছে আপনার লাইট পেনের ব্যবহার, লাইট পেন এর ব্যবহার লিখো। ওএমআর ওসিআর সফটওয়্যার কাকে বলে, কত প্রকার ও কি কি? বেসিক স্ক্যানার ব্লক ডায়াগ্রাম বর্ণনা করো। কম্পিউটার স্টোরেজ ডিভাইসগুলি বর্ণনা করো। জি স্যার। কম্পিউটার পেরিফেরাল শ্রেণীবিভাগ বর্ণনা করো। এবার আপনি দেখেন কম্পিউটার পেরিফেরালস, কম্পিউটার স্টোরেজ ডিভাইস, বেসিক স্ক্যানার ব্লক ডায়াগ্রাম, সফটওয়্যার কাকে বলে, কত প্রকার কি কি? একটা, দুইটা, তিনটা, চারটা, ব্রড 4টা কোশ্চেন। এই 4টা কোশ্চেনই, 4টার মধ্যে 3টা আপনাকে দিতে হবে। যদি এই 4টা কোশ্চেনই আসছে কোত্থেকে? কম্পিউটার ফান্ডামেন্টাল এন্ড অপারেটিং সিস্টেম, ওইখান থেকে আসছে। জি আপনার সাবজেক্ট হচ্ছে কি আইসিটি এন্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কিন্তু কোশ্চেন করছে কোত্থেকে? কম্পিউটার ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল অপারেটিং সিস্টেম থেকে। তো এই কারণে এই সাবজেক্টটা বেশি ইম্পর্টেন্ট। কারণ কি, এই একটা সাবজেক্ট অ্যাকচুয়ালি দুইটা সাবজেক্টকে কভার করতেছে। তারপরে আসেন এখানে ওএমআর ওসিআর মধ্যে পার্থক্য, এটাও কম্পিউটার ফান্ডামেন্টাল অপারেটিং সিস্টেম। ফান্ডামেন্টাল। হুম, তারপরে এখানে আছে ভেরি শর্টের ভিতরে দেখেন স্ক্যানার, স্ক্যানার কাকে বলে, লাইট লাইট পেন, পেন। হ্যাঁ ডিজিটাল শেষ। কন্টেন্ট। তাহলে এইখানে না, ওইটা ডিজিটাল কন্টেক্সটের সুবিধা, এটা এই সাবজেক্টেরই। ডিজিটাল কন্টেন্টের সুবিধাগুলি এটা এই সাবজেক্টেরই, আইসিটিরই। ওই চ্যাপ্টারটা আপনাদের এখনো পড়ানো হয় নাই। এখানে দেখেন তাহলে কয়টা আছে? 1 মার্ক, 2 মার্ক, এখানে আছে 2 2 4, 4 মার্ক, এখানতে আছে 15 মার্ক, 4 এর 15, 19 মার্ক। আমি 4টা ধরলাম না, কারণ 3টা তো দিতে হবে। তো 19 মার্ক আপনার আসতেছে 30 মার্কের মধ্যে শুধু মধ্যে 19। কম্পিউটার ফান্ডামেন্টাল থেকেই। আপনার 30 মার্কের পরীক্ষা, তার মধ্যে 19 মার্ক আসছে আপনার ওইখান থেকেই। হ্যাঁ, এবং ব্রড কোশ্চেন একটাও আসে না। তাহলে এই চ্যাপ্টার থেকে আপনার 9 মার্ক, 11 মার্ক মাত্র দিছে। অন্য এখন এটা কি সিলেবাসের বাইরে থেকে পড়ে যায় না? তো এটা তো কারোর তো কিছু বলার নাই, কিন্তু আমাদের তো পড়তে হবে। এমন না যে আপনাদের ইয়া থেকে আসে নাই, তো মানে কি বলে টোটাল কোর্সের বাইরে থেকে আসে নাই, কোর্সের ভিতর থেকে আসছে, কিন্তু অন্য চ্যাপ্টার থেকে দিয়েছে। আর এটা হচ্ছে আপনাদের কম্পিউটার ফান্ডামেন্টাল কোশ্চেন। একটু কোশ্চেন আর ইয়ার একটু স্লো, বুঝবেন কিনা জানি না, একটু ভালো করে লক্ষ্য করে জুম করলে বুঝবেন কিনা। এইখানে ভিতরে যা আসছে সবকিছু এই সাবজেক্ট থেকে আসছে। তো এখানে আপনার যে 60 মার্কের কোশ্চেন, 60 মার্কের টোটাল আসছে কটা? 20 আর 6 26টা, 26টা কোশ্চেন আপনাদের এখানে করা হয়েছে। স্যার হচ্ছে যে পাস মার্ক কত স্যার? 30